একা মুসলিম মেয়ে চাকরি খুঁজছিল। হিন্দু কোটিপতি ছেলে বলল, আমার সাথে চলো। আর তারপর বন্ধুরা, লখনউয়ের সেই রাত কখনো এত ঠান্ডা লাগেনি। হাওয়ায় একটা এমন শিহরণ ছিল যা শুধু শরীরকে নয়, হৃদয়কেও কাঁপিয়ে দিচ্ছিল। ঘড়িতে রাত 2:10 পেরিয়ে গেছে। বাসস্ট্যান্ডে আলো তো ছিল, কিন্তু সেই আলো ইনসানিয়ত পর্যন্ত পৌঁছাচ্ছিল না। রাস্তাগুলো খালি ছিল না, কিন্তু প্রতিটি গাড়ি এমনভাবে পেরিয়ে যাচ্ছিল যেন কারো কাউকে কোনো দরকারই নেই। সেই বাসস্ট্যান্ডের এক কোণে একটা মেয়ে দাঁড়িয়েছিল। তার নাম ছিল আয়েশা। বয়স প্রায় 24 বছর। তার হাত একে অপরের সাথে ঘষছিল, ঠান্ডায় নয়, অপমান আর অসহায়ত্বে। সে পুরো কালো পোশাক পরেছিল, মাথা আর শরীর ঢাকা ছিল, কিন্তু মুখ খোলা ছিল আর স্পষ্ট দেখা যাচ্ছিল। কাপড় পরিষ্কার ছিল, কিন্তু কলার আর কিনারায় সময়ের আঘাত দেখা যাচ্ছিল। বারবার ধোয়ার ফলে রং হালকা হয়ে গেছে। চপ্পল এমন ছিল যেন প্রতিদিনের যুদ্ধের সাক্ষী। তলা পাতলা, গোড়ালি বেঁকে গেছে। মুখে পড়াশোনার চমক এখনও বাকি ছিল, কিন্তু চোখে কয়েক রাতের ঘুম গায়েব। আইশো পকেটে হাত ঢোকাল। 2টো কয়েন ক্ষণক্ষণ করে উঠিল। বাস, এতটুকুই বাকি ছিল। সে ফোন বের করল। নেটওয়ার্কের লাইনগুলো ওঠানামা করছিল, যেন তার অবস্থা তার সাথে মজা করছে। ঠিক তখন স্ক্রিনে নাম এলো, আম্মি। তার গলা শুকিয়ে গেল। ফোন কানে লাগাতেই ওপাশ থেকে ক্লান্ত কিন্তু ভালোবাসায় ভরা আওয়াজ এলো, বেটি, তুই ঠিক আছিস তো? আয়েশা শ্বাস টেনে নিল। হ্যাঁ আম্মি, আমি ঠিক আছি। কিছুক্ষণে নীরবতা, তারপর আম্মির আওয়াজ ভেঙে পড়ল। বেটি, তোর আব্বুর ওষুধ আজ শেষ হয়ে গেছে। ডাক্তার বলেছেন কাল পর্যন্ত ওষুধ না পেলে শ্বাস আরও ভারী হয়ে যাবে। আয়েশা চোখ বন্ধ করে ফেলল, যেন কাঁদছে না, শুধু ভেতরে কিছু ভাঙার শব্দ শুনছে। কত লাগবে? সে আস্তে জিজ্ঞেস করল। কিছু না বেটি, আম্মি বলল, শুধু জানতে চেয়েছিলাম তুই কি খেয়েছিস? আয়েশা হাসতে চাইল, কিন্তু গলায় কিছু আটকে গেল। না আম্মি, আমি খেয়ে নিয়েছি। মিথ্যেটা ছোট ছিল, কিন্তু তার ওজন খুব ভারী। ফোন কেটে যেতেই মনে হলো তার হাতে ফোন নয়, দায়িত্বের পাহাড় এসে গেছে। সে বাসস্ট্যান্ড থেকে উঠল। কোথায় যাবে জানা নেই, কিন্তু আর থামা সম্ভব ছিল না। সকালের হালকা আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে। শহর ধীরে ধীরে জেগে উঠছে, আর আয়েশা একটা বড় অফিসের সামনে পৌঁছে গেল। গেটে লেখা ছিল ওয়াক ইন ইন্টারভিউ টুডে। তার চোখে একটা চমক এলো। সে লাইনে দাঁড়িয়ে পড়ল। লাইনটা লম্বা ছিল, কারো হাতে ফাইল, কারো হাতে ল্যাপটপ ব্যাগ, কারো মুখে আত্মবিশ্বাস, আর আয়েশার হাতে সেই সাধারণ ফাইল যা সে রাতে বাসস্ট্যান্ডে বসে ঠিক করেছিল। ঠিক তখন গার্ডের আওয়াজ এলো। যার কাছে 2 বছরের অভিজ্ঞতা নেই সে ভেতরে যাবে না। আয়েশা সাহস করে বলল, আমি ফ্রেশার, কিন্তু মেহনত করব। গার্ড তাকে ওপর থেকে নিচে দেখল আর বলল, এখানে বেতন দেওয়ার লোক বসে আছে, দান দেওয়ার লোক নয়। লাইন তাকে পেছনে ঠেলেনি, ভেতর থেকে ভেঙে দিয়েছে। আয়েশা চুপচাপ বাইরে এসে গেল। এক অফিস, তারপর আরেকটা, তারপর তৃতীয়টা। কোথাও রেফারেন্স চাওয়া হলো, কোথাও ফি, কোথাও বলা হলো তোমার মতো প্রতিদিন আসে। দুপুর পর্যন্ত সূর্য তেজ হয়ে গেল, আর ক্ষুধাও আরও বেড়ে গেল। সে একটা চায়ের দোকানে থামল, গুনে দেখল শুধু 1 কাপ চায়ের টাকা আছে। ঠিক তখন পাশেই এক বুড়ি মহিলা পড়ে গেল। শ্বাস ফুলছে, হাত কাঁপছে। আয়েশা বিনা ভেবে তার অর্ধেক চা ফেলে দিয়ে ফাইলের মাঝে অটোর জন্য রাখা 10 টাকা বের করে সেই মহিলার জন্য পানি এনে দিল। বুড়ি কাপা হাতে পানি খেল আর বলল, বেটি, তুই নিজে ক্ষুধার্ত লাগছিস। আয়েশা হেসে দিল, ক্ষুধা তো প্রতিদিন লাগে দাদি, আয় আগে। তাকে জানা ছিল না যে রাস্তার ওপাশে একটা কালো লাক্সারি গাড়িতে কেউ তাকে দেখছে। গাড়ির সীসা একটু নিচে ছিল। ভেতরে বসা ছিল আরাভ মেহরা, শান্ত মুখ, মহৎ পোশাক, আর চোখে গভীর বোঝাপড়া। সে আয়েশাকে দেখল আর মনে মনে ভাবল, গরিব হতে পারে কিন্তু ছোট নয়। গাড়ি এগিয়ে গেল, কিন্তু তার চোখ সেখানেই থেমে রইল। আয়েশা আবার উঠল। এখন টাকা ছিল না, কিন্তু আশা এখনও জিন্দা ছিল। সে একটা ছোট বোর্ডের দিকে এগোল। জব কনসালটেন্সি, 100% গ্যারেন্টি। ভেতরে একটা মোটা লোক বসেছিল, সাদা শার্ট, গলায় মোটা চেন আর মুখে বানানো হাসি। চাকরি চাই? সে বিনা ভূমিকায় জিজ্ঞেস করল। হ্যাঁ স্যার। আয়েশা বলল, শুধু বেতন টাইমে পাই। লোকটা ফাইল উল্টল। হবে, শুধু আগে রেজিস্ট্রেশন ফি লাগবে। কত? আয়েশা জিজ্ঞেস করল। 200। তার কানে শূন্যতা ভরে দিল। স্যার, এখন আমার কাছে নেই। সে পুরোটা বলতে পারেনি যে লোকটার মুখ বদলে গেল। তাহলে বাইরে বেরিয়ে যাও।
শব্দগুলো ছোট ছিল কিন্তু তাতে তিরস্কার ভরা ছিল। আয়েশা বাইরে এসে গেল। রোদ তেজ ছিল, আর হৃদয় তার চেয়েও বেশি। সে রাস্তার ধারে দাঁড়িয়েছিল যখন সেই কালো গাড়ি আবার থামল। এবার সীসা পুরো নিচে নামল। তুমি প্রতিদিন এমনই ঘুরে বেড়াও? আওয়াজ শান্ত ছিল কিন্তু ভারী। আয়েশা চমকে উঠল। প্রথমবার সে তাকে ঠিকমতো দেখল। চোখে অহংকার ছিল না, না দয়া দেখানোর তাড়াহুড়ো, শুধু বোঝাপড়া। সে 1 সেকেন্ডের জন্য ঝুঁকল, তারপর বলল, চাকরি চাই, ভিক্ষা নয়। আর সে এগিয়ে চলে গেল। গাড়িতে বসা আরব তার পিঠের দিকে তাকিয়ে রইল, কারণ গল্পে এখন একটা নতুন জিনিস যোগ হয়ে গেছে। এক কোটিপতি ছেলের নজর আর এক গরিব মেয়ের আত্মসম্মান। সেই মুহূর্তের পর আয়েশা দ্রুত পায়ে এগিয়ে গিয়েছিল, কিন্তু তার ভেতরে কিছু থেমে গিয়েছিল। এটা প্রথমবার ছিল না যখন কেউ তাকে দেখেছে, কিন্তু এটা প্রথমবার ছিল যখন কারোর নজরে দয়া ছিল না। পিঠের পেছনে দাঁড়ানো সেই কালো গাড়িতে আরব অনেকক্ষণ বসে রইল। ড্রাইভার জিজ্ঞেস করল, স্যার এগোবো? আরব বিনা দেখে বলল, ধীরে। কারণ সেই মুহূর্তে সে শহর দেখছিল না, সে একটা মেয়েকে দেখছিল যে ক্ষুধার্ত ছিল, ক্লান্ত ছিল, কিন্তু ঝুঁকেনি। পরের সকাল 7:10 আয়েশা সেই ঠিকানায় পৌঁছে গেল যা কার্ডে লেখা ছিল। বাইরে কোনো বোর্ড ছিল না, কোনো নাম ছিল না, শুধু একটা উঁচু গেট আর ভেতরে যাওয়ার রাস্তা। সে ঘড়ি দেখল, ঠিক সময়। কিছুক্ষণ পর গেট খুলল। সামনে দাঁড়িয়েছিল সেই ছেলে, সাদা কিন্তু মহৎ পোশাক, মুখ শান্ত, চোখে সর্বভাব। এসো, সে শুধু এটুকু বলল। ভেতরে একটা বড় ওয়্যারহাউস ছিল, লম্বা শেলফ, বাক্সের শাড়ি আর ঠান্ডা হাওয়া। আজকের কাজ এটাই, আরাফ বলল। ইনভেন্টরি চেক করতে হবে, কিছু গড়বড়ি আছে, দেখতে হবে কোথায়। আয়েশা মাথা নাড়ল। কোনো প্রশ্ন নয়, কোনো অভিযোগ নয়। কাজ শুরু হলো। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। ঘাম বইতে লাগল, হাতে ব্যথা হতে লাগল, কিন্তু আয়েশা থামল না। না পানি চাইল, না বিশ্রাম। আরফ দূর থেকে সব দেখছিল, চুপচাপ, যেন প্রতিটি হরকত কোনো তারাজুতে ওজন করা হচ্ছে। দুপুরে একটা বাক্স পড়ে গেল, কিছু টাকা বাইরে বেরিয়ে এলো। আয়েশা এক মুহূর্ত থামল, দেখল, তারপর বিনা ঘাবড়ে একটা নোট গুনে আবার সেই বাক্সে রেখে দিল। আরবের চোখ সেখানেই থেমে গেল। সন্ধ্যা পর্যন্ত আয়েশা পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছিল। আরব কাছে এলো। আজকের কাজ এখানেই শেষ। সে পকেট থেকে টাকা বের করল। আয়েশা হাত বাড়ালো, কিন্তু থেমে গেল। স্যার, এটা আমার মেহনতের না? আরব সোজা তাকালো। হ্যাঁ, সে টাকা নিল, প্রথমবার লজ্জা ছাড়া। তৃতীয় দিন ফোন এলো। আজ ওয়্যারহাউসে আসতে হবে না, একটা ডেলিভারি করতে হবে। আয়েশা কিছু জিজ্ঞেস করল না, শুধু ঠিক আছে বলল। তাকে জানা ছিল না যে আজ তার ইমানদারির সবচেয়ে বড় পরীক্ষা হতে চলেছে। দুপুরে যখন সে ফাইল নিয়ে আরবের বাড়ি থেকে বাইরে বেরোল, ঠিক তখন ফোন বাজল। বাড়ি থেকে কল। ওপাশে আম্মি কাঁদছিল। বেটি, তোর আব্বুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। ডাক্তার বলছেন কাল সকাল পর্যন্ত ব্যবস্থা না হলে। শব্দ শেষ হয়ে গেল। আয়েশার চোখে আগে আসল আশু। সামনে আরবের বড় বাড়ি ছিল, মহৎ শান্ত। সেই মুহূর্ত যখন মানুষ ভাঙতেও পারে আর শক্তিশালীও হতে পারে। আরাফ তার অবস্থা দেখল, সব বুঝে গেল। কত টাকা লাগবে? সে জিজ্ঞেস করল। আয়েশা মাথা নিচু করে ফেলল। আব্বুর ওষুধের জন্য। আরাফ কিছু সেকেন্ড চুপ রইল। যদি আজ তোমাকে সেই টাকা পেয়ে যাই, তাহলে তুমি কি করবে? আয়েশা বিনা ভেবে বলল, আব্বুর ওষুধ কিনব, কিন্তু মেহনত ছাড়া কখনো না। সেই উত্তর আরাবের ভেতরে কিছু নিশ্চিত করে দিল। পরের দুদিন আয়েশা প্রতিটি কাজ করল। গোডাউন, স্টোর রুম, ডেলিভারি লিস্ট, ছোট কাজ কিন্তু বড় দায়িত্ব। আরাফ তাকে চাকরি দিচ্ছিল না, সে দিক ছিল। সুযোগ পেলে এই মেয়ে কি বানায়। তৃতীয় দিন আবার ফোন এলো। আজ ওয়্যারহাউসে আসতে হবে না, আরেকটা কাজ আছে। আয়েশা তৈরি হয়ে গেল। তাকে জানা ছিল না যে আজ তার ইমানদারির শেষ পরীক্ষা। সন্ধ্যের সময় আরব একটা ফাইল দিল। এটা এখানে পৌঁছে দাও, রাস্তায় একজন লোক মেলবে। যদি এই ফাইল আমাকে দিয়ে দাও, তাহলে তোমাকে এত টাকা দেব যা তোমাকে মাসগুলোতে পাবে না। আয়েশা থেমে গেল। তার মাথায় আব্বুর মুখ এলো, ওষুধ, আম্মির আওয়াজ। তারপর সে ফাইল আরও শক্ত করে ধরল। মাফ করবেন, সে বলল, আমি ক্ষুধার্ত থাকতে পারি, বেঈমান হতে পারি না। সে এগিয়ে চলে গেল। আর সেই মুহূর্তে দূরে দাঁড়ানো আরব সব দেখছিল। তার চোখে প্রথমবার শান্তি ছিল। সেই রাত আয়েশা ধর্মশালার সিঁড়িতে বসেছিল। পকেট খালি ছিল, পেটে আগুন, কিন্তু হৃদয়ে একটা হালকা আলো। ওদিকে আরব তার আলিশান বাড়িতে ছিল, মহৎ পেইন্টিংস, সব কিছু ছিল,
কিন্তু মন অস্থির ছিল। ডাইনিং টেবিলে তার বাবা বিক্রম মেহরা বসেছিলেন। আজ দেরি কেন হলো? তিনি জিজ্ঞেস করলেন। শহর দেখছিলাম, আরফ বলল। বিক্রম মেহরা খবরের কাগজ নিচে রাখলেন। মনে রেখো আরফ, আমরা সিদ্ধান্ত আবেগ থেকে নিই না। আরফ প্রথমবার সোজা চোখে টাকানো। আর যদি আবেগ কারো শেষ সহায় হয়? ঘরে নীরবতা ভরে গেল। পরের সকাল 7:30 আয়েশা আবার সেই গেটে দাঁড়িয়েছিল। ক্লান্ত, দুর্বল, কিন্তু সোজা। গেট খুলল, আরব সামনে এলো। আজকের কাজ এটাই, সে বলল। এই ওয়্যারহাউসের পুরো দায়িত্ব তোমার। আয়েশা অবাক হয়ে তাকাল। যদি তুমি আজও নিজেকে না বেচি, তাহলে... সে বাক্য শেষ করল না। আয়েশা মাথা নাড়ল। আমি তৈরি। কাজ শুরু হলো। ঘণ্টা পেরিয়ে গেল, সন্ধ্যা হল। আরব কাছে এলো। আজকের কাজ এখানেই শেষ। সে পকেট থেকে একটা কার্ড বের করল। আয়েশা কার্ড ধরল, যেন এটা কাগজ নয়, আশা নাম লেখা ছিল। আরব মেহরা, আর নিচে কাল সকাল 8টা। আয়েশার চোখে প্রথমবার ভয়ের চেয়ে সাহস বেশি ছিল, কারণ এখন এটা শুধু চাকরির কথা ছিল না। এখন প্রশ্ন ছিল, কি ইমানদারি এই শহরে জিন্দা থাকতে পারে? পরের সকাল, ঘড়ি ঠিক 8টা বাজাল। আয়েশা সেই কার্ডে লেখা ঠিকানায় পৌঁছে গেল। এবার সামনে কোনো ওয়্যারহাউস ছিল না, বরং একটা উঁচু কাচের ভবন ছিল। ওপরে চকচক করা বোর্ড, মেহরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আয়শা তার সস্তা সালোয়ার কামিজ ঠিক করল, ফাটা চপ্পল সোজা করল, আর ভেতরে ঢুকে গেল। রিসেপশন হল, মার্বেলের মেঝে, এসির ঠান্ডা হাওয়া, মহৎ পারফিউমের সুগন্ধ। তার পা প্রথমবার এত ভারী লাগছিল। রিসেপশনে বসা মেয়ে তাকে ওপর থেকে নিচে দেখল। কার সাথে দেখা করতে হবে? আরব মেহরা। মেয়েটা হাসল। সেই হাসি সম্মানের ছিল না। অ্যাপয়েন্টমেন্ট? আয়শা কার্ড এগিয়ে দিল। মেয়েটার মুখ একটু বদলে গেল। আপনি বসুন। কাচের কেবিনের ভেতর আরব প্রথমবার ফরমান স্যুটে ছিল। মুখ কঠিন, চোখে কালকের নরমতা নেই। আয়শা তাকে চিনে ফেলল। আজ সে ছেলে নয়, মালিকের ছেলে ছিল। বসো, সে বলল। আয়শা বসে গেল। কাল পর্যন্ত তুমি আমার নজরদারিতে ছিলে, আরব বলল। আজ থেকে তুমি এই কোম্পানির অ্যাকাউন্টিং টিমের অংশ। আয়শা চমকে উঠল। আমি পড়াশোনা করিনি, সে আসতে বলল। আরব টেবিলে একটা ফাইল রাখল। ইমানদারির ডিগ্রি দেখে না। প্রথম ধাক্কা। দুপুর পর্যন্ত আয়শা সব বুঝে গেল। এই চাকরি শুধু কাজের ছিল না, এটা চোখ খোলার ছিল। কাগজে কিছু টাকা এমন ছিল যা কোথাও যাচ্ছিল না, না কোনো খরচ, না কোনো প্রজেক্ট, শুধু গায়েব। আয়শা আরফকে জিজ্ঞেস করল। আরফ জানালা দিয়ে বাইরে তাকাল। এই শহর পরিষ্কার কাগজে নোংরা টাকা চালায়। আয়শা চুপ হয়ে গেল। সন্ধ্যা ডাক এলো। আরফের বাবা বিক্রম মেহরা দেখা করতে বলেছেন। ঘরটা বাড়ি ছিল, দেওয়ালে সাফল্যের ছবি। তাহলে তুমিই সেই মেয়ে? বিক্রম মেহরা বললেন। আওয়াজে না উষ্ণতা ছিল না ঘৃণা, শুধু শক্তি। আমার ছেলে তোমাকে বেছে নিয়েছে, তিনি বললেন। বলো কেন? আয়শা সোজা উত্তর দিল। আমি জানি না স্যার, আমি শুধু ইমানদার। ঘরে একটা হালকা হাসি গেল। ইমানদারি এখানে দুর্বলতা, বিক্রম মেহরা বললেন। দুর্বলতা নয়। আয়শা বলল, আমার পরিচয়। প্রথমবার বিক্রম মেহরা চুপ হয়ে গেলেন। সিস্টেমের অফার। পরের দিন অফিসে এক সিনিয়র ম্যানেজার আয়শার কাছে এলো। তার নাম ছিল রাকেশ শর্মা। মহৎ স্যুট, চকচকে জুতো, আর মুখে সেই বানানো হাসি যা ওপরওয়ালাকে খুশি করার জন্য হয়। আয়শাজি, সে মিষ্টি আওয়াজে বলল, তুমি নও, কিন্তু বোঝাপড়া লাগছ। একটা ছোট কথা বলতে হবে। আয়শা মাথা তুলে তাকালো। জি বলুন। রাকেশ একটা ফাইল টেবিলে রাখল। এটা কিছু পুরনো অ্যাকাউন্ট, শুধু এগুলোতে তোমার সাইন লাগবে। যদি তুমি সাইন করে দাও, তাহলে তোমার বেতন পরের মাস থেকে 3 গুণ হয়ে যাবে, আর বোনাসও পাবে। আয়শা ফাইল খুলল। প্রথম পাতায় সেই টাকা ছিল, যে টাকা কাগজে গায়েব হচ্ছিল না। কোনো খরচের বিবরণ, না কোনো প্রজেক্ট, শুধু বড় বড় সংখ্যা আর খালি জায়গা, যেখানে সাইন হওয়ার কথা। সে ফাইল বন্ধ করে দিল। আমি সাইন করব না। রাকেশের হাসি গায়েব হয়ে গেল। কি, এটা ভুল? আয়শা শান্তস্বরে বলল। আর আমি ভুলে সাইন করতে পারি না? রাকেশ ঠান্ডা হেসে বলল, এখানে সবাই করে, তুমি নতুন, বুঝছ না। এটা সিস্টেম, সিস্টেমে চলতে হয়। আয়শা সোজা তার চোখে তাকাল। সবাই ভুল করলে তা সঠিক হয়ে যায় না। রাকেশের মুখ লাল হয়ে গেল। সে বিনা কিছু বলে উঠে চলে গেল। প্রথম ক্ষতি। পরের সপ্তাহেই আয়শার বেতন বন্ধ করে দেওয়া হলো, ডিউটি বাড়িয়ে দেওয়া হলো। ছোট ছোট কথায় বকা, কফি মেশিন থেকে পানি নিলেও টকা। তোমাকে জানা নেই এখানে কারা কারা আছে। তোমাকে মনে হয় তোমার ইমানদারিতে কোম্পানি চালে।
আয়েশা চুপ থাকত, কাজ করত। রাতে বাড়ি ফেরার সময় ওষুধের দোকানে থামত, পকেট খালি। ওষুধের বিল দেখে চোখ ছলছল করে উঠত। সেই রাত আরবের ফোন এলো। তুমি ঠিক আছো? আয়েশা সত্য লুকিয়ে ফেলল। হ্যাঁ। আরব বুঝে গেল। সে ফোন রেখে দিল। কিন্তু তার মনে কিছু ভাঙছিল। আরবের ভেতরের সংগ্রাম। আরব দুদিকে দাঁড়িয়েছিল। একদিকে বাবার সাম্রাজ্য, টাকা, প্রভাব, নাম, অন্যদিকে একটা মেয়ে যে ঝুঁকতে অস্বীকার করছে। সে ফাইল বের করল। নাম সেই ছিল, টাকা সেই, শুধু এখন তাকে ফারাক পড়তে শুরু করেছে। সে সারা রাত জেগে রইল, ভাবতে লাগল, কি সত্যের দাম এত ভারী হতে পারে? কি ইমানদারি শুধু বইয়ে ভালো লাগে? সকাল হতেই সে সিদ্ধান্ত নিল, সে এখন শুধু দেখার লোক থাকবে না, সে পাশে দাঁড়াবে। সংঘর্ষ। এক মিটিংয়ে সব বড় অফিসার বসেছিল। বিক্রম মেহরা টেবিলের মাথায়, আরফ তার ডান দিকে। আয়েশাকেও ডাকা হয়েছিল। সে শেষ চেয়ারে বসেছিল, সবার চোখ তার উপর। মিটিং শুরু হলো। ফিনান্সিয়াল রিপোর্ট পেশ করা হলো। সব কিছু ঠিক দেখাচ্ছিল। ঠিক তখন আয়েশা উঠে দাঁড়াল। মাফ করবেন, সে বলল, এই অ্যাকাউন্টগুলো ভুল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবার শ্বাস থেমে গেল। বিক্রম মেহরা আস্তে উঠে দাঁড়ালেন। তুমি জানো তুমি কি বলছো? আয়েশার আওয়াজ কেঁপে উঠল, কিন্তু শব্দ নয়। হ্যাঁ স্যার, আর যদি এটা ঠিক না হয় তাহলে আমি আইনি পথে যাব। আরাফ প্রথমবার বাবার বিরুদ্ধে চোখ তুলল। তার চোখে রাগ ছিল না, শুধু দৃঢ়তা। বিক্রম মেহরার মুঠো টেবিলে শক্ত হয়ে গেল। এই কোম্পানি আমি তৈরি করেছি, আমি জানি কি সঠিক কি ভুল। আয়েশা বলল, সঠিক ভুল কোম্পানি নির্ধারণ করে না, বিবেক নির্ধারণ করে। মিটিং শেষ হল, কিন্তু টেনশন শুরু হল। শেষ সতর্কতা। মিটিংয়ের পর বিক্রম মেহরা আয়েশাকে তার কেবিনে ডাকলেন। আরাভও ছিল। মেয়ে বিক্রম মেহরা বললেন, হয় চুপ থাকো, নয়তো শহর ছেড়ে চলে যাও। আয়েশা শান্ত স্বরে বলল, শহর আপনার হতে পারে স্যার, আমার আত্মা নয়। বিক্রম মেহরার চোখ সংকুচিত হয়ে গেল। তুমি জানো তোমার সাথে কি হতে পারে? জানি, আয়েশা বলল, কিন্তু আমি জানি আমি কে। সে বাইরে বেরিয়ে গেল। আরাভও তার পেছনে। রাতের নীরবতা ডাটা আয়েশা ছাদে দাঁড়িয়েছিল। নিচে শহর চকচক করছিল। এত আলো, তবু এত অন্ধকার। তার হাতে একটা নোটবুক ছিল। প্রমাণ, রসিদ, নাম, তারিখ, আর একটা প্রশ্ন, যদি সে পড়ে যায় তাহলে কি এই শহর তাকে পিষে ফেলবে? দূরে একটা গাড়ি থেকে আরাভ নেমে সিঁড়ি ভেঙে ছাদে এলো। যদি তুমি একা পড়ে যাও, সে বলল, তাহলে আমি পাশে দাঁড়াবো। আয়েশা প্রথমবার তার চোখে তাকালো। সেখানে ধনী হওয়ার অহংকার ছিল না, শুধু ভয় আর সত্য। কেন? আয়েশা জিজ্ঞেস করল। কারণ তুমি আমাকে দেখিয়েছ, সে বলল, যে সত্য বলা সহজ নয়, কিন্তু চুপ থাকা আরও কঠিন। দুজনে চুপ হয়ে গেল। শহরের শব্দ নিচ থেকে আসছিল, কিন্তু ছাদে শুধু শ্বাসের শব্দ। আরাব আস্তে বলল, তুমি জানো, আমার বাবা এসব ভয়ের জোরে গড়ে তুলেছেন। আয়েশা চুপ রইল। মানুষ ইমানদার নয়, শুধু ভয় পায়। আরাব আরও বলল, আর আমিও বছরের পর বছর ভয় পেয়ে এসেছি। তার আওয়াজ প্রথমবার ভেঙে পড়ল। কিন্তু তুমি ভয়ের মধ্যেও সোজা দাঁড়িয়ে থাকো। আয়েশা প্রথমবার হালকা হাসল। কারণ যদি ঝুঁকে পড়ি তাহলে নিজেকে কিভাবে দেখব? আয়েশা নোটবুক খুলে দেখাল। নাম, অ্যাকাউন্ট, তারিখ, রসিদ, সবকিছু লেখা। এটা আমার জন্য শুধু কাগজ নয়, সে বলল, এটা আমার আম্মির দোয়া আর আমার আব্বুর শ্বাস। আরব এক একটা পাতা দেখল। সে বুঝে গেল যে এখন পেছনে ফেরার পথ নেই। প্রমাণের দাম। পরের সকাল, আরব কোম্পানির একজন পুরনো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সাথে গোপন দেখা করল। তার নাম ছিল মিস্টার গুপ্তা। সে কোম্পানির সাথে ২০ বছর ধরে ছিল, সব জানত। যদি এটা বাইরে যায়, মিস্টার গুপ্তা বললেন, তাহলে আগুন লাগবে, শুধু কোম্পানির নয়, তোমার বাবার সুনামেরও। তাহলে লাগতে দিন। আরব উত্তর দিল, কিছু জিনিস নেভানোর জন্য পোড়া লাগে। প্রথমবার সে তার উপাধির চেয়ে তার বিবেক বেছে নিল। হুমকি। সেই সন্ধে আয়েশার ফোনে একটা অজানা নম্বর থেকে কল এলো। মেয়ে। ওপাশ থেকে ভারী আওয়াজ এলো, তোমার আব্বু এখনও জিন্দা আছে না? ফোন কেটে গেল। আয়েশার হাত কাঁপতে লাগল, কিন্তু সে কাঁদল না। সে সোজা আরফকে ফোন করল। তারা হুমকি দিয়েছে। সে बोला। आरव का आवाज शांत था। তাহলে এখন তারা ভয় পাচ্ছে। বাড়ির সত্য। अस्पताल में आयशा तार अब्बू का हाथ धोला। दुर्बल अंगुल उसकी मुट्ठी में ढुक गया। बेटी, अब्बू आस्ते आवाज में बोले, যদি সত্য বলতে গিয়ে তোকে কষ্ট হয় তাহলে চুপ করে যা। আয়েশা আস্তে মাথা নাড়ল। না আব্বু,
যদি আজ চুপ থাকি তাহলে কাল আপনি আমাকে চিনতে পারবেন না। আব্বুকে आंखों से आंसू निकल आए। तो साहस देखे আমার মৃত্যুও ভালো লাগছে। आरव बनाम विक्रम। रात में मेहरा हाउस में संघर्ष हुआ। विक्रम मेहरा ड्राइंग रूम में बैठे थे। आरव सामने खड़ा। तुम्हें कार पक्षे, विक्रम मेहरा गरज कर बोले। सत्येर, आरव उत्तर दिया। सत्य तुम्हाके सब किछु केड़े नेबे, ताहले थाक, विक्रम मेहरा बोले। मिथ्যের সাথে আমি কিছুই চাই না। घर में कांच भांगने का शब्द हुआ। विक्रम मेहरा ग्लास छोड़कर फेंके थे, लेकिन संबंध पहले ही टूट गया था। प्रथम पदक्षेप आइन। तीसरे दिन आयशा और आरव एक वकील के ऑफिस में बैठी थी। वकील का नाम था रमेश त्रिपाठी। से पुराने मामले लड़े थे। टेबल पर से ही फाइलें थीं। ए मामला बड़ो, वकील बोले। चाप आसबे, समझौता का प्रस्ताव आसबे, टाकार बृष्टि हबे। आयशा सोझा बोला, आमी बिक्री हब ना। आरव आस्ते जोड़ गया, আর আমি ঝুঁকব না। वकील प्रथम बार हंसकर बोले, ताहले लड़ाई शुरू करी। मीडियार हावा। किसी ने खबर लीक कर दी। खबर के कागज़ पर छोटी लाइन छपी हुई, मेहरा ग्रुप में आर्थिक अनियमितता के तदंत संभव। सिर्फ इतनो। কিন্তু পুরো শহর নড়ে উঠল। বিক্রম মেহরা টিভি বন্ধ করে দিলেন। তার মুখে রাগ ছিল না, ভয় ছিল, অন্ধকারের চাল। সেই রাত আয়েশার ঘরের বাইরে কেউ তালা লাগিয়ে দিল, বিদ্যুৎ কেটে দিল, ভেতরে অন্ধকার ছিল। আয়েশা দেওয়ালে পিঠ টেকিয়ে বসে গেল, হৃদয় দ্রুত ধুকপুক করছিল। কিন্তু তার হাতে এখনও নোটবুক ছিল, সেই সত্য। দরজায় আলো। হঠাৎ দরজা ভেঙে পড়ল, আলো ভেতরে এলো। আরব দাঁড়িয়েছিল। এখন তুমি একা নও, সে বলল। সেই মুহূর্ত আয়েশার চোখে জল এলো, ভয়ের নয়, শান্তির। কারণ জীবনে প্রথমবার তার সামনে এমন কেউ দাঁড়িয়েছিল, যে বাধ্য হয়ে নয়, বেছে নিয়ে তার পাশে ছিল। সকালের ডাক। পরের সকাল দরজায় জোরে শব্দ হল। পুলিশ। বিক্রম মেহরা তার প্রভাব পুরোপুরি ব্যবহার করেছিলেন। আয়েশা দেবী, অফিসার বলল, আপনার বিরুদ্ধে কোম্পানির গোপন তথ্য চুরির অভিযোগ আছে। আয়েশা আরবের দিকে তাকাল। আরব এগিয়ে এলো। যদি সে দোষী হয় তাহলে আমিও আছি, সে বলল, কারণ প্রতিটি প্রমাণ আমার জানায় আছে। প্রথমবার পুলিশ অফিসার একটু হোঁচট খেল। সে আয়েশা আর আরবের দিকে তাকাল, তারপর বিক্রম মেহরার দিকে, যিনি দূরে দাঁড়িয়ে চুপচাপ সব দেখছিলেন। অফিসার গলা খাখাড়ল। এই মামলা গুরুত্বপূর্ণ, আমরা দুজনকেই স্টেশনে নিয়ে যাব, তদন্ত হবে। আরব মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন, এটা গ্রেফর নয়, বরং সত্যের শুরু। আয়েশা আরবের দিকে তাকালো। তার চোখে ভয় ছিল না, শুধু একটা অদ্ভুত শান্তি, কারণ এখন সে একা ছিল না। পুলিশের গাড়িতে দুজনে বসল। শহরের রাস্তা পেরিয়ে যাচ্ছিল। বাইরে লোক দেখছিল, কেউ ছবি তুলছিল, কেউ ফিসফিস করছিল। আদালতের দিন কোর্টরুম ভর্তি ছিল, মিডিয়া, ক্যামেরা, ফিসফিস। একদিকে সাধারণ সালোয়ার কামিজে আয়েশা, অন্যদিকে মহৎ স্যুটে বিক্রম মেহরা। জজ জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে প্রমাণ আছে? আয়েশা উঠে দাঁড়াল। তার হাত কাঁপছিল, কিন্তু আওয়াজ নয়। হ্যাঁ মাই লর্ড। নোটবুক টেবিলে রাখা হলো। কাগজ ছিল না, সেগুলো ছিল এক শিখ মেয়ের সাহস, যা গুরু নানক দেবজির নীতি থেকে বেড়ে উঠেছে। সত্য বলা, মেহনত করা, আর কারো হক না মারা। আরক সাক্ষ্য দিল, আমার বাবা ভুল, সে বলল। কোর্টে নিস্তব্ধতা নেমে এলো। আর যদি এই সত্যের দাম আমাকে আমার নাম, আমার বাড়ি, আমার হক সব হারিয়ে দিতে হয়, সে আয়েশার দিকে তাকালো, তাহলে আমি তৈরি। বিক্রম মেহরার চোখে প্রথমবার জল ছিল, হয়তো অনুতাপের, হয়তো হারের। রায় কয়েকটা শুনানির পর জজ রায় ঘোষণা করলেন, আয়েশা কৌর নির্দোষ, আর মেহরা গ্রুপের অর্থনৈতিক অনিয়মের পুরো তদন্ত হবে। হাতকড়ি লাগল, নাম পড়ল, সাম্রাজ্য ভেঙে পড়ল। কিন্তু কোর্টের বাইরে ভিড়ের মধ্যে একটা মেয়ে সোজা দাঁড়িয়েছিল। তার মাথায় দোপাট্টা ছিল, যা শিখ হওয়ার পরিচয় ছিল। তার চোখে সেই আলো ছিল, যা গুরবানি থেকে পাওয়া যায়। সত্যই হীরা, মিথ্যে চোর। কয়েক মাস পর আয়েশা কৌর এখন একটা ছোট প্রতিষ্ঠানে কাজ করছে, যেখানে ইমানদারি আর মেহনতকে সবচেয়ে ওপরে রাখা হয়। সেখানে কোনো বড় নাম ছিল না, কোনো প্রভাব ছিল না, শুধু সত্য আর সেবা। আরব তার পথ আলাদা বেছে নিয়েছে। নতুন কাজ, নতুন শুরু। সে এখন মেহরা গ্রুপের অংশ নয়, সে শুধু আরব। এমন একজন মানুষ যে সত্যের সাথে বাঁচতে শিখেছে। এক সন্ধ্যায় দুজনে আবার সেই ছাদে দাঁড়িয়েছিল। শহর একই ছিল, কিন্তু দৃষ্টি বদলে গেছে। শেষ কথা, যদি সেই দিন তুমি ঝুঁকে পড়তে, আরব বলল, তাহলে হয়তো তোমার জীবন সহজ হতো। আয়েশা হাসল। সে দোপাট্টা ঠিক করে বলল, কিন্তু তাহলে আয়নায় কে দেখা দিত? আর গুরুজি কি শিখিয়েছেন? সত্য বলো, সত্য করো, সত্য থাকো। ঝুঁকতে আমার জন্য সহজ হতো,
কিন্তু আমার শিখ হওয়ার দাম হতো। কিছুক্ষণের নীরবতা। তারপর আয়েশা বলল, ধনী হওয়া ভুল নয়, গরিব হওয়া লজ্জা নয়, ভুল হলো ইমানদারিকে দুর্বলতা ভাবা। সে শহরের দিকে তাকালো, আর সত্য বলা কখনো সহজ হয় না, কিন্তু তা আমাদের মানুষ বানায়। যেমন গুরু নানক দেবজি বলেছেন, সত্যই ঈশ্বর আর সত্যই সবকিছু। আরও বাঁচতে বলল, তুমি আমাকে মানুষ বানিয়েছ, তোমার ইমানদারি আমাকে দেখিয়েছে যে টাকা আর নামের চেয়ে বড় কিছু আছে, তা হলো চরিত্র। আয়েশা হালকা মাথা নাড়ল, না, তুমি নিজেকে বেছে নিয়েছ, তোমার ভেতরেও সেই সত্য ছিল, শুধু তাকে বাইরে আসার সুযোগ লাগত। দুজনে চুপ হয়ে গেল। শহরের আলো চকচক করছিল, হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু এখন সেই ঠান্ডা আত্মসম্মানকে জমাচ্ছিল না, তা শুধু মনে করিয়ে দিচ্ছিল সত্যের দাম ভারী হয়। কিন্তু সেই দাম কখনো বৃথা যায় না। শিক্ষা ইমানদারি সবসময় তাৎক্ষণিক জয় এনে দেয় না, কিন্তু শেষে তাই মানুষকে নিজের সামনে জীবিত রাখে। টাকা শক্তি দিতে পারে, কিন্তু সত্য আর ত্যাগের পথ মানুষ বানায়। শিখ ধর্ম শেখায় সত্যতা, মেহনত আর সেবার চেয়ে বড় কোনো ধর্ম নেই। আর যখন মানুষ সত্যের পাশে দাঁড়ায়, তখন ঈশ্বর নিজে তার সাথে থাকেন। এখন প্রশ্ন তোমাদের কাছে, যদি আপনি আয়েশা কৌরের জায়গায় থাকতেন, যখন পরিবার, ক্ষুধা আর ভয় সব সামনে দাঁড়িয়ে থাকত, তাহলে কি আপনিও গুরুজির নীতি মেনে ইমানদারির পথ বেছে নিতেন, নাকি সমঝোতাকে বুদ্ধিমান বলে মেনে নিতেন? বন্ধুরা, যদি এই গল্প তোমাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে তোমাদের মতামত অবশ্যই লিখে দাও, আর ভিডিও লাইক করো, কারণ হয়তো কারো সাহস তোমাদের উত্তর থেকে যোগ হয়ে যাবে। আপনি এই গল্প কোন গ্রাম বা শহর থেকে পড়ছেন তাও বলো। এমনই সত্যি আর হৃদয়স্পর্শী গল্পের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ প্রতিটি গল্প শুধু গল্প হয় না, কখনো কখনো তা আয়না হয়। এই গল্পে সে হিন্দু বা মুসলিম ছিল না, সে শুধু এক অসহায় মেয়ে আর এক সংবেদনশীল মানুষ ছিল, যাদের মাঝে ধর্মের আগে ইনসানিয়ত দাঁড়িয়েছিল।